আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 19শে ফাল্গুন 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি ভাষা বংশপীঠিকা এই আলোচনাটি নিয়ে। তো এ ব্যাপারে এটা কোন ক্লাসের জন্য সেটা না, এটা তো সব ক্লাসের জন্যই প্রযোজ্য। তো আলহামদুলিল্লাহ, এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে উপস্থাপন করব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে সকলকে অভিবাদন জানাচ্ছি দেখার জন্যে। বিশেষ করে যারা বাংলাতে পড়াশোনা করেছে তারা এটা জানে যে আসলে ভাষা বংশপীঠিকা কি, বা যারা গবেষক আছেন তারা জানেন। এখানে আমরা যারা ক্লাস 6 থেকে শুরু হয় ব্যাকরণ, মোটামুটি ব্যাকরণ শুরু হয়, ওখানে একটা জিনিস পড়ে যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, তারপরে বলা হয় যে গৌড়ী অপভ্রংশ, প্রাকৃত, এই সংস্কৃত ইত্যাদি ইত্যাদি জানে। এরপরে এই কাহিনী এটা চলতে থাকে, পরে যতদূর পড়াশোনা করে সেই পর্যন্ত ইন্টারভিউতে আসে। কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন যে আসলে তাহলে বাংলা কতভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তারপরে আজকে বাংলা ভাষা হয়েছে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। এখানে লেখা আছে, যে পুরো পৃষ্ঠাটা আমি দেখাবো পরে। তো এখানে যেটা লেখা আছে সেখান থেকে শুরু করছি। ভাষা বংশ পীঠিকা, এখানে পীঠিকা বলতে বোঝায় পীঠ স্থান বা পুস্তকের অধ্যায়। পীঠ স্থান বলতে এভাবে, পীঠ স্থান, পয় দীর্ঘইকার ঠ, পীঠ স্থান, পীঠ স্থান। তবে একটু ধৈর্য ধরতে হবে, আলোচনাটা অনেক বড়। তো এখানে প্রথম পৃথিবীর মূল ভাষা বংশসমূহ আমরা এখানে দেখবো যে প্রথমে একটা ভাষা আছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, পরে আছে সেমিটিক ও হেমিটিক, বান্টু, ফিন্নে উগ্রীয়, তুর্কি মঙ্গল ও মাঞ্চু, ককেশিয়ান, দ্রাবিড়ীয়, অস্ট্রিক, চীনা তিব্বতী, প্রাচীন এশীয়, এস্কিমো, আদি আমেরিকান। এইগুলি হলো ভাষা বংশ। এখান থেকে এই সব কটাই কিন্তু ভাষা বংশ। এর একটা ভাষা বংশ প্রথম, এটার নাম হলো ইন্দো ইউরোপীয়। খেয়াল করা যায়, এই ইন্দো ইউরোপীয় থেকে দুটি অংশ আছে, একটার নাম কেন্তম আর একটার নাম শতম। এখন কথা হলো যে এখানে শতম আছে একটা, আর একটা আছে কেন্তম। এখন আমরা দেখব যে কোনটার সাথে আসলে আমাদের বাংলা ভাষার সম্পর্ক, কেন্তমের সাথে নাকি শতমের সাথে। তা আমরা আগে কেন্তমে যাই। কেন্তমে আছে গ্রিক, ইতালিক, জার্মানিক বা টিউটনিক, তারপর আছে ক্যাথলিক, তারপর আছে তুখারীয়, তারপর আছে হিত্তিক, তারপর আছে বেল্টিক। এখন কথা হলো যে তাহলে এই ভাষাগুলো কোথায়, সেটা নিয়ে আবার আলোচনা করা যায় আলাদা। এই এস্কিমো এর ভিতরে অনেক ভাষা আছে, আদি আমেরিকান এই ভাষা বংশের ভিতরে ভাষা আছে। কিন্তু আমাদের মূল কথা হলো, আমার এই আলোচনার মূল বিষয় হলো ইন্দো ইউরোপীয় থেকে যে আমাদের বাংলা ভাষা এসেছে সেইটা আলোচনা হবে। তো এরপরে আসি শতম। শতমের ভিতরে আছে বাল্টোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, আর্য বা ইন্দো ইরানীয়। তাইলে আমাদের দেখা গেল কেন্তমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দেয়ার ইজ নো কানেকশন। কেন্তমের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। তার আমরা এখন পর করে দেব, প্রতিবেশী হিসেবেও নেব না। এরপরে আমরা যাই হলো শতমে। শতমে আবার বলছি যে আছে বাল্টোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, আর্য বা ইন্দো ইরানীয়। এখন এই ইন্দো ইরানীয় এর ভেতরে তিনটি ভাগ আছে। তিনটি ভাগ আছে কোনটা? ইরানীয়, দারদীয়, ভারতীয়। আবার বলছি ইন্দো ইরানীয়, এটার তিনটা ভাগ আছে, একটা হলো ইরানীয়, আর একটা হলো দারদীয়, আর একটা হলো ভারতীয়। এখন কথা হলো ইরানীয়ের কিন্তু আগের নাম ছিল পারসীয়, তাই তো? এই ইরানীয়, দারদীয়, ভারতীয়, এখান থেকে ভারতীয়তে আমরা চলে আসবো। ভারতীয়র দুটো রূপ আছে। কয়টা রূপ? দুইটা রূপ। এই ভারতীয়দের দুটো রূপ, একটা হলো কথ্য রূপ আর একটা হলো সাহিত্যিক রূপ বা বৈদিক রূপ অথবা সংস্থান। যারা পড়াশোনা করে, গবেষণা করে, তারা অবশ্যই জানবে, ভুলও হতে পারে, ভুলও ধরতে চেষ্টা করবে। ভারতীয়দের দুইটা রূপ আছে, একটা হলো কথ্য রূপ
আর একটা হলো সাহিত্যিক রূপ বা বৈদিক রূপ অথবা সংস্থান। তো এই যে সংস্থান আছে, আমরা এই কথ্য রূপে যাব। এখানে ভারতীয়দের যে দুটো রূপ আছে কথ্য রূপ, এইখানে যাব। কথ্য রূপে দেখি আমরা তিনটা রূপ পাই। এটাই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যখন বাংলা ভাষার জন্ম কথা পড়ে ওইটার ভিতরে গেলে ওরা একটা অংশ পায়, বা যখন সাহিত্যের উপরীতি পড়ে ওইখানে অনেকটা বিষয় আছে। এরকম ভাষা নিয়ে যে পাঠগুলি আছে এর ভিতরে পাওয়া যায়। কিন্তু তো কথ্য রূপের ভিতরে আছে যেমন প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য আর নব্য ভারতীয় আর্য। এখন আবার একটু দেখি, ভারতীয় আমাদের মূল পৃথিবীর মূল ভাষা বংশ বা পীঠিকা থেকে আসছে। ইন্দো অনেক ভাষা বংশ আছে, এর ভিতরে ইন্দো ইউরোপীয় একটা ভাষা। এ থেকে আমরা দুইটা রূপ পেয়েছি, কেন্তম আর শতম। আমাদের কেন্তমের সাথে কোনো সম্পর্ক নেই, পেয়েছি শতম। শতম থেকে আর্য বা ইন্দো ইরানীয়, এই ইন্দো ইরানীয় থেকে তিনটা রূপ আসছে। এখান থেকে আমরা চলে গেছি ভারতীয়তে। ভারতীয়র দুটা রূপ আছে, একটা কথ্য রূপ আর একটা সাহিত্যিক রূপ বা বৈদিক রূপ অথবা সংস্থান। এখন আমরা এই কথ্য রূপের ভিতরে গেছি। কথ্য রূপের ভিতরে তিনটা রূপ আছে, একটা প্রাচীন ভারতীয় আর্য, একটা মধ্য ভারতীয় আর্য আর একটা হলো নব্য ভারতীয় আর্য। এখন কথা হলো একটু পরের দিকে আমরা যাব। তো আমরা ছিলাম কথ্য রূপের তিনটি রূপ এই পর্যন্ত। এটা একটু তুলে নিয়েছি, আর না হয় দেখা যাচ্ছে না নিচের দিকে কি আছে। কথ্য রূপ, কথ্য রূপের তিনটি রূপ আছে, একটা প্রাচীন ভারতীয় আর্য, একটা মধ্য ভারতীয় আর্য আর একটা নব্য ভারতীয় আর্য। এখন এই নব্য ভারতীয় আর্যর আবার কয়েকটা রূপ আছে, যেমন প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, প্রতীচ্য, মধ্যবর্তী। এখন আমরা যাব কোনটার ভিতরে? আমরা এই মধ্যবর্তী এটাই যাব না, বাদ দিয়ে আমরা যাব হলো দাক্ষিণাত্য। এই যে আমরা বলি যে দক্ষিণ ভারত যেটা বলি সেইটা কিন্তু এইখানে আমরা এখন ধরতে পারবো। দাক্ষিণাত্য এটার দুটি রূপ আছে, একটা সৌর শ্রেণী আর একটা হলো মহারাষ্ট্রী। একটা আছে সৌর শ্রেণী আর একটা আছে কি মহারাষ্ট্রী। এখন কথা হলো যে এই যে মহারাষ্ট্রী আর সৌর শ্রেণী, এইখানে একটা বিষয় খেয়াল করা যায় যে এখানে আর একটা রূপ আছে প্রাচ্য। এই প্রাচ্যের আবার দুইটা রূপ আছে, একটা মাগধী আর একটা হলো অর্ধ মাগধী। একটা হলো মাগধী আর একটা হলো অর্ধ মাগধী। এখন এই দিকে আমরা থামবো, চলে যাব এইখানে মাগধী। এই যে মাগধী, দাক্ষিণাত্য থেকে আমরা এখান থেকে নব্য ভারতীয় আর্য থেকে নিয়েছিলাম দাক্ষিণাত্য। এই দাক্ষিণাত্য থেকে গিয়েছিলাম সৌরশ্রেণী মহারাষ্ট্র, মানে এর আবার দুইটা অংশ আছে। আর এই যে প্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক, প্রাচ্যে আছে দুইটা অংশ, একটা মাগধী আর একটা অর্ধ মাগধী। এই মাগধীর সাথে আমরা যাব মাগধী প্রাকৃত আর মাগধী অপভ্রংশ। এই মাগধীর দুইটা রূপ আছে, একটা মাগধী প্রাকৃত আর একটা মাগধী অপভ্রংশ। অপভ্রংশ অর্থ হলো বিকৃত হয়ে গেছে, এমন যা বিকৃত হয়ে গেছে। এখন আমাদের মাগধী প্রাকৃতর সাথে সম্পর্ক শেষ করলাম, মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশতে আছে দুটো রূপ, একটা হলো পূর্ব আর একটা হলো পশ্চিমা। এই পশ্চিমার ভেতরে দেখা যাচ্ছে দুইটা রূপ আছে, একটা হলো মৈথিলি আর একটা আছে মাগধী। আবার একটু বলছি, মাগধী অপভ্রংশ এতে দুইটা রূপ আছে, একটা হলো পূর্ব আর একটা হলো পশ্চিমা। এই পশ্চিমাটার আবার দুইটা রূপ আছে, একটা মৈথিলি আর একটা মাগধী। এখন মাগধী অপভ্রংশের একটা রূপ আছে পূর্ব, আমরা এই পূর্বে যাব। পূর্বের মাগধী অপভ্রংশর দুইটা রূপ, পূর্বটাতে যাব। পূর্বটাতে আছে গৌড়ী প্রাকৃত আর একটা আছে গৌড়ী অপভ্রংশ। মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি, তাই তো? গৌড়ী প্রাকৃত আর একটা হলো গৌড়ী অপভ্রংশ। তো এই গৌড়ী অপভ্রংশ থেকে দেখবো এখানে তিনটা আছে। গৌড়ী অপভ্রংশতে আছে তিনটা, একটা হলো বঙ্গ অসমিয়া আর একটা আছে বিহারি আর একটা আছে উড়িয়া। তাইলে আমরা যে মাঝে মাঝে বলি গৌড়ী অপভ্রংশ থেকে আমাদের
বাংলা ভাষার জন্ম হয়েছে। তো এই গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা না, এখানে বঙ্গ অসমিয়া আছে, একটা বিহারি আছে, উড়িয়া আছে। এই বিহারির আবার তিনটা রূপ আছে, একটা সাগহি, আর একটা হলো ভোজপুরি, আর একটা মৈথিলি। ভোজপুরি বলতে আমরা যে এই যে ভারতে বলি যে ভোজপুরি সিনেমা, এটা কিন্তু সেই ভোজপুরি, ঠিক আছে। তারপরে আমরা এখানে যে বলি যে মহারাষ্ট্রী, যে ভারতের যে মহারাষ্ট্র আছে সেই মহারাষ্ট্রীর যে ভাষা এই মহারাষ্ট্রী, এভাবে আর কি, দাক্ষিণাত্য দক্ষিণের ভাষা। তো এই গৌড়ী অপভ্রংশ থেকে আছে বঙ্গ অসমিয়া, বিহারি, উড়িয়া। এই বিহারির আবার তিনটা রূপ আছে, একটা আছে সাগহি, আর একটা আছে ভোজপুরি, আর একটা মৈথিলি। মৈথিলি কিন্তু এখানে পশ্চিমার ভেতরে একটা অংশ ছিল, মৈথিলি আর একটা মাগধী। এখন আমরা যাব হলো এই যে বঙ্গ অসমিয়া আছে, এই বঙ্গ অসমিয়াতে, বঙ্গ অসমিয়া থেকে দুইটা রূপ বের হয়েছে, একটা হলো বাংলা আর একটা হলো অসমিয়া। অসমিয়া এই যে আসামে যারা, ভারতের আসাম, তারা কিন্তু অসমিয়া ভাষায় কথা বলে। এখন কথা হলো এই অসমিয়া কিন্তু আমাদের বাংলার খুব কাছাকাছি। মানে আমরা যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে ওরা বলবে মুই তোমাকে ভালো পাও, মুই তোমাকে ভালো পাও, আসামি ভাষায় বলবে। অসমিয়া যে ভাষাটা আসামের অধিবাসীরা বলে, যে কথা বলে। তো বাংলা আর অসমিয়া খুব বেশি ব্যবধান নাই, একবারে এই কাছাকাছি, প্রতিবেশী বললেও দূর হয়ে যায়। বলা যায় বড় ভাই আর ছোট ভাই, আরো বললে ভালো হয় যমজ বললেও খারাপ হয় না, যমজ। বাংলা ভাষা আর অসমিয়া ভাষা হলো যমজ, কাছাকাছি। যমজের ভেতরে একটু ডিফারেন্ট থাকে না, ওইভাবে। তো বঙ্গ অসমিয়া থেকে দুইটা আসছে, একটা হলো বাংলা আর একটা হলো অসমিয়া। তাহলে আমরা আসছি কোত্থেকে? এই হলো বাংলা, আর ইন্দো ইউরোপীয় ভাষা, এই যে ইন্দো ইউরোপীয় আসছে এইখান থেকে, এই ভাষা বংশ থেকে, ইন্দো ইউরোপীয় থেকে আমরা আসছি বাংলাতে। তো আবার বলবো আর কি, ভাষা বংশ কি ঠিকায়। প্রথমত আমরা অনেক ভাষা দেখতে পাই, প্রায় 12টা ভাষা বংশ আছে। এই 12টা ভাষা বংশের মধ্যে একটা ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় থেকে দুটো রূপ বের হয়েছে, একটা হলো কেন্তম আর একটা হলো শতম। তো আমাদের কেন্তমের সাথে কোনো সম্পর্ক নাই, আছে শতমের সাথে। শতমের আবার 4টি রূপ আছে। এইখানে একটা রূপ আছে আর্য বা ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয়র 3টি রূপ আছে, এর ভেতরে একটা আছে ভারতীয়। আমরা এই ভারতীয় দুটি রূপ দেখতে পাচ্ছি, একটা কথ্য রূপ আর একটা সাহিত্যিক রূপ বা বৈদিক রূপ অথবা সংস্থান বলে এটাকে। আর এই কথ্য রূপের আবার রূপ আছে 3টা। একটা হলো কথ্য রূপের 3টা রূপ, এই 3টার ভিতরে একটা আছে নব্য ভারতীয় আর্য। ওই নব্য ভারতীয় আর্যের আছে আবার 6টি রূপ। এই 6টি রূপের ভেতরে একটা আছে প্রাচ্য আর একটা দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যের 2টা রূপ আছে, একটা হলো প্রাচ্য। এই প্রাচ্যের 2টা রূপের ভিতরে একটা হলো মাগধী। মাগধী থেকে আবার 2টা রূপ আছে, এইটার ভিতরে মাগধীর ভিতরে 2টা রূপ আছে, এইটার ভিতরে একটা হলো মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ এর 2টা রূপ আছে, একটা হলো পূর্ব। তো আমরা যাব হলো পূর্বতে। পূর্বতে 2টা রূপ আছে, একটা গৌড়ী প্রাকৃত আর একটা গৌড়ী অপভ্রংশ। এই গৌড়ী অপভ্রংশের আবার 3টা রূপ আছে। এই 3টা রূপ থেকে একটা রূপ হলো বঙ্গ অসমিয়া। এই বঙ্গ অসমিয়া থেকে আমরা পেয়ে যাই 2টা ভাষা, একটা হলো বঙ্গ আর একটা হলো অসমিয়া। ওই বঙ্গ মানে হলো বাংলা, আর অসমিয়া আসামের অধিবাসীরা যেটাই কথা বলে। বলছি বঙ্গ বাংলা ভাষা আর অসমিয়া ভাষা, এই 2টাই কিন্তু যমজ ভাই, কোনো ভেদাভেদ নাই, যমজ। যমজের ভেতরে অনেক সময় মিলে যায়, অনেক সময় একটা তিল থাকে বা চোখে একটু ই থাকে, মানে একটু ব্যবধান থাকে, যারা বেশি কাছাকাছি যমজ। তো এটা হলো বাংলা আর অসমিয়া কাছাকাছি যমজ একবারে, মানে মিল খুব বেশি, অমিল খুব কম। তো এই ছিল হলো মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো সেইটা। তো আশা করছি অনেক কিছু জানাচ্ছি আর কি। এখন ওই কি বলবে, শেখার ইচ্ছা বা আমলের ইচ্ছা যারা দেখবে তাদের। আর আজকে এই পর্যন্ত, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে এই অন্তর্জাল ক্লাসে। সেই পর্যন্ত আপনাদের সুস্থ জীবন কামনা করছি। খোদা হাফেজ।